তার মাঝখানেও দেশের সারাদিন বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে, নানান আলোচনা গুজব অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা গেল 2 দিন পার করেছি। তো আমি সবগুলো ঘটনাকে একদম গুজব বা অহেতুকি আলোচনা করে উঠেছে এরকম আমি মনে করি না। এর পেছনে নিশ্চয়ই কিছু কারণ ছিল। আমি আমার যুক্তিগুলো তুলে ধরবো, আপনাদের অনেকের কাছেই এটার পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে, আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 1-1.5 মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। যদি নাও হয় তাহলে তারপরের 1 বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ। যদি শেখ হাসিনা ধরেন যে পরিমাণে ফেন্সিডিল সে ভারতে খাচ্ছেন, এখানে তো খুব সহজেই পাওয়া যায়, তো উনি কয়দিন টিকতে পারবেন জানি না। যাই হোক, আওয়ামী লীগের কেউ প্রধানমন্ত্রী হবে। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন আইএসপিআর। নজিরবিহীন ঘটনা। প্রত্যেক দিন লাস্ট 4 days 5 days যাবত দেখছি নিয়মিত সেনাপ্রধান গণমাধ্যমে বিবৃতি পাঠাচ্ছেন, এবং সর্বশেষ যে বিবৃতি পাঠিয়েছেন এটা ব্যতিক্রমী। ইতিহাসেই প্রথম, এরকম আগে কখনো ঘটেনি। সমালোচনা যারা সহ্য করতে পারে না তারাই পরাজিত হয়, এর প্রমাণ দিয়েছে শেখ হাসিনা। এবার বিএনপির কিছু নেতারা এই পরাজয় মেনে নিতে পারছে না যে তাদের সমালোচনা হচ্ছে, আর এটা মেনে নিতে পারছে না। আজকে আমাকে লন্ডন থেকে এক বিএনপি নেতা হালকা হুমকি দিয়েছেন। আমি এই হালকা হুমকিটা কিভাবে দিয়েছেন, কি বলেছেন আর কি লিখেছেন, আমাকে অপমান করার জন্য চেষ্টা করছেন। প্রিয় দর্শক, এতে আমি অপমানিত না, বরঞ্চ আমি খুশি হলাম উনি যে আমাকে নিয়ে এতটুকু ভাবেন। আর এই কুতুবদের কারণেই কিন্তু আপনারা এখন ওই যে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারতেছেন, এই সোশ্যাল মিডিয়ার কুতুবদের কারণে। না হলে কিন্তু ওই জেলেই আটকা থাকতেন। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না, আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। নানান আলোচনা গুজব অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা গেল 2 দিন পার করেছি। তো আমি সবগুলো ঘটনাকে একদম গুজব বা অহেতুকি আলোচনা করে উঠেছে এরকম আমি মনে করি না। এর পেছনে নিশ্চয়ই কিছু কারণ ছিল। আমি আমার যুক্তিগুলো তুলে ধরবো, আপনাদের অনেকের কাছেই এটার পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে, আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 1-1.5 মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। যদি নাও হয় তাহলে তারপরের 1 বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ। যদি শেখ হাসিনা ধরেন যে পরিমাণে ফেন্সিডিল সে ভারতে খাচ্ছেন, এখানে তো খুব সহজেই পাওয়া যায়, তো উনি কয়দিন টিকতে পারবেন জানি না। যাই হোক, আওয়ামী লীগের কেউ প্রধানমন্ত্রী হবেন। এই কথাগুলো কেন বলেছিলাম, আমার কাছে মনে হয়েছিল কি যে বিপ্লবের এটা আসলে ডিরেকশনটা ঠিক মতো যাচ্ছে না। কারণ হলো, আমরা ধরেন বিপ্লব নিয়ে অনেক নাচানাচি শুরু করেছিলাম, আমরা তো জানতাম না 5 তারিখের পরে আসলে এই 5 তারিখ এইভাবে হচ্ছে, কিন্তু ভারত তো সবই জানতো। তারা তাদের মতো করে সুন্দর করে তাদের প্ল্যান বিতে কে কে থাকবে, আসিফ নজরুল সহ কারা কারা এখানে প্রথম আলোর যে পুরো গংটা এরা কি করবে, এই জিনিসগুলো তারা জানতো, ওইভাবে সেট আপ করেছিল। যে কারণে তারপর এই যে প্রধান উপদেষ্টার এই যে প্রেস সেক্রেটারি শফিক সহ আসিফ নজরুলের ঘনিষ্ঠ যারা যারা আছে প্রথম আলো এদেরকে এখানে বসিয়ে দিয়েছেন, তারা তাদের মতো করে চালাচ্ছেন। এই দেশের এই যে 5 তারিখের যেই আন্দোলন, যে বিপ্লব, যে স্বাধীনতা, এটা ধ্বংস হওয়ার পেছনে যদি একজন, অনেক মানুষই মনে করেন আমি আসিফ নজরুলের ব্যাপারে এত কেন, একজন মানুষ যদি নাকি এটার জন্য সবচেয়ে বেশি দায়ী থাকে সেটাই আসিফ নজরুল। এর জন্য প্রতিটা জায়গায় সমস্যা হয়েছে। আপনাদেরকে এই কথাটা কেন বলেছিলাম যে শেখ হাসিনাই আবার আসবে, এটা যদি আপনাদের আমি বিশ্লেষণ করতে চাই তাহলে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে 15টা বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকলো, আন্তর্জাতিক বিশ্বের কেউ তাকে সরায় না এখান থেকে। ইন্ডিয়া একদম সরাসরি তাকে সাপোর্ট দিয়ে গিয়েছে, কিন্তু আন্তর্জাতিক বিশ্বের অন্যান্য দেশগুলোকে যে এই ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে রাখা সম্ভব হলো কেন, কিসের জন্য করা হয়েছিল, কিসের জন্য হাসিনাকে কেউ সরাইতে পারে নাই, আন্তর্জাতিক বিশ্ব থেকে কোনো চাপ কেন আসে নাই? এর একমাত্র কারণ, বাংলাদেশকে সবাইকে বোঝানো হয়েছিল যে এই দেশটা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র। তারেক রহমান, খালেদা জিয়া, এরা হচ্ছে জঙ্গিদের মূল হোতা। এরা এদের কারণে এদের যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ আবার জঙ্গি হয়ে যাবে, অথবা আওয়ামী লীগকে রাখতে হবে। একমাত্র এই কারণে শেখ হাসিনাকে 15 বছর রাখা গেল। আচ্ছা, সেখানে এই আন্তর্জাতিক পুরো বিশ্বটাকে কারা এই ন্যারেটিভটা দাঁড় করাইলো? দাঁড় করাইলো হচ্ছে ভারত।
আর কাদের উপরে চাপাইলো? আলেম সমাজ, বিএনপি, জামাত, তাদের উপরে। তার মানে প্রধান যে বিষয়টা 15 বছর যেই কারণে হাসিনা ক্ষমতায় থাকতে পারলো সেটা হচ্ছে এই যে আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি করার সেটা এটার সাথে একটা বড় অংশ কে ছিল? প্রথম আলো। যদি এটা হয়ে থাকে যে ইন্ডিয়ার কারণে আমরা 15 বছর আসতে পারি নাই, তাহলে আমাদের প্রধান কাজ ছিল এই স্বাধীনতার পরপর ইন্ডিয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া। কোন পদক্ষেপ নেওয়া হয়েছিল? ভারতের সাথে কে কত পারে ঘষাঘষি করার জন্য সবাই চেষ্টা করলো। আমাদের প্রধান শত্রুকে আপনি পাশে রেখে তারপরে দেশ চালাবেন, দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি আসবেন, আবারও হাসিনা আসবে না, হাসিনা এসে আবারও 15 বছর না 1500 বছর বাংলাদেশ শাসন করবে না, ভারতের সাথে একসাথে হয়ে যাবে না, এর কোনো গ্যারান্টি দিতে পারবেন? তাহলে করেন নাই কেন? প্রথম আলো যে কিনা সরাসরি আমি নিজে আমার এখানে আমি 21শে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখাইলাম যে প্রথম আলো কিভাবে এই কাজগুলো করেছে। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোজা যায় সেখানে করলো কি? প্রথম আলোর উপরে আঘাত মানে হলো গণমাধ্যমের উপর আঘাত। এই আঘাত সে কোনোভাবেই শেখ মুজিবের ব্যাপারে কি বললো? শেখ মুজিবের ছবি করলে তারপরে এটা তার বুকে চিনচিন করে, হ্যাঁ, এসব কথাবার্তা। তো প্রথম আলো আর ইন্ডিয়া আপনার সমস্যা না। আপনার সমস্যাটা ছিল কারাই 15 বছর? মির্জা ফখরুলের তো সমস্যা না। এই বক্তব্য যেদিন শুনেছিলাম সেদিনই মনে করেছিলাম আর বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথাবার্তা বলে লাভ নেই, নিজের মতো করে কিছু টাকা পয়সা কামায় তারপরে চুপচাপ থাকে। কিন্তু মির্জা ফখরুলই তো বিএনপি না, মির্জা ফখরুল মানেই বাংলাদেশ না। এই বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি বিএনপি জামায়াতের কর্মীরা, নেতারা অনেকে আছে যারা আসলেই ভারতকে অপছন্দ করে, প্রথম আলোকে বাংলাদেশ থেকে উৎখাত করতে চায়। তাদের জন্য তো আমাদের পাশে থাকা উচিত। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন টু আইএসপিআর। নজিরবিহীন ঘটনা। প্রত্যেক দিন লাস্ট 4 days 5 days যাবত দেখছি নিয়মিত সেনাপ্রধান গণমাধ্যমে বিবৃতি পাঠাচ্ছেন, এবং সর্বশেষ যে বিবৃতি পাঠিয়েছেন এটা ব্যতিক্রমী, ইতিহাসেই প্রথম, এরকম আগে কখনো ঘটেনি। নিয়মিত ফেসবুক পোস্ট দিচ্ছেন, এর মানে জনগণের সাথে সম্পর্কিত হওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশে স্বাধীনতা দিবসের আগেও এসেছিল, আর ওয়াকারুজ্জামান নতুন সেনাপ্রধান নন, কিন্তু বিভিন্ন দিবস বা দিবসের আগে পরে বিবৃতি এভাবে ফেসবুকে প্রচার করা, গণমাধ্যমে স্টেটমেন্ট আকারে পাঠানো, এটা অতীতে ঘটেনি। 26শে মার্চ উপলক্ষে বিবৃতি সেনাবাহিনী প্রত্যেক বছরই দেয়, জাস্ট ওয়েবসাইটে পাবলিশ করা হয়, কিন্তু সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করা হতো না। গত বছরের কোনো বিবৃতি সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে আমরা পাই, কিন্তু এবছর দিচ্ছে তো দিচ্ছেই। শব্দ চয়নগুলো পপুলিস্ট, প্রো পিপল, এবং জনগণের কাছে জনপ্রিয় হওয়ার একটা চেষ্টা। এই বিষয়টা একদিকে পজিটিভ, আর একদিকে ভয়ানক একটা অশনি সংকেত। দুইটা ব্যাখ্যা আছে, আমি আসছি সেনাপ্রধানের বিবৃতিতে, যেটা স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি দিয়েছেন। একটা হচ্ছে যে না, নতুন বাংলাদেশকে তিনি ধারণ করেন, সেনাবাহিনী ধারণ করে বিপ্লবের পক্ষের শক্তি দ্বারা, এটা একটা দিক এখানে আছে। এবং শেখ মুজিবের নাম, গন্ধ, এগুলো কিন্তু উচ্চারণ করা হয়নি। তো শেখ মুজিব মুক্ত স্বাধীনতা দিবস, এটাও কিন্তু দীর্ঘদিন পর প্রথম। 75 15 আগস্টের পর কিছুদিন এরকম শেখ মুজিবের নাম উচ্চারণ করা যেত না, কিন্তু তারপর আবার জিয়াউর রহমানের আমল থেকে নেওয়া শুরু হয়েছে। আর এই প্রথম 2025 সালে 26শে মার্চ শেখ মুজিবের নাম গন্ধ মুক্ত একটা বিজয় দিবস আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর যে স্টেটমেন্ট, সেখানেও শেখ মুজিব মুক্ত, আওয়ামী ন্যারেটিভ মুক্ত একটা বিজয় দিবসের আবহ আমরা লক্ষ্য করছি। তো এটা একটা দিক হচ্ছে যে ভালো, যে না, নতুন বাংলাদেশকে ধারণ করেন। আর একটা দিক হচ্ছে সেনাবাহিনীর একটা উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে সেনাপ্রধানের, যে জনগণের কাছে ভালো সাজছেন, জনপ্রিয় হচ্ছেন, পিআর করছেন, ইফতার মাহফিল করছেন, বিশিষ্ট ব্যক্তিজনকে ডাকছেন, সেটা আবার ফেসবুকে দিচ্ছেন। এটা হচ্ছে যখন ক্ষমতা নেওয়ার ইচ্ছা থাকে তখন নিজেকে এভাবে পজিটিভলি উপস্থাপন করা। এটাও হতে পারে, আবার না, নতুন বাংলাদেশের পক্ষে এমনিতেই সমালোচনা করেছেন, জনরোষে করেছেন, এই সমালোচনা থেকে বাঁচতে এই সুন্দর সুন্দর কাজ। এই দুইটার একটা ব্যাখ্যা। তবে আমরা বিশ্বাস করি যে না, কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই, তিনি ইমেজ বিল্ডিং এর কাজ করছেন না, পিআর করছেন না, যার সমালোচনা থেকে বাঁচতে নতুন বাংলাদেশের পক্ষে তাদের অবস্থানটা একটু দেখাচ্ছে, আর কিছু না। কিছু বিষয় আছে দেখেন, এই সেনাপ্রধানের যত বিতর্ক থাক, সাধারণত যেসব সেনাপ্রধান অভ্যুত্থান ঘটায় তাদের যে জেদচার, তাদের যে দৃষ্টিভঙ্গি, কথা বলার লাইফ স্টাইল, এগুলো অনেক কিছুর সাথেই ওয়াকারুজ্জামানের মিলে না। ওয়াকারুজ্জামানের কথাবার্তার মধ্যে কয়েকবার স্ট্রেট ফরওয়ার্ড বা হার্শ একটা ভাব আমরা দেখেছি। তারপর ইন কম্পেয়ার উইথ আদার, ওয়াকারুজ্জামান যথেষ্ট সফট, কোরআন হাদিসের আয়াত বলেন, ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো বিবেচনায় তার পক্ষে সেনা অভ্যুত্থানের বা ক্ষমতা নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তারপরও এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে অ্যাক্টিভিজম, এটা নজিরবিহীন, এটা গত বছর এরকম ছিল না। তবে এই জায়গাটা আমাদের নজরে রাখতে হবে। আমরা দেখি সেনাপ্রধানের বাণী দিয়েছেন এবং সেটা স্টেটমেন্ট আকারে প্রচার করছেন সেনা সদর দপ্তর থেকে, ঢাকা সেনানিবাস থেকে প্রচার করা হয়েছে ফেসবুকে। 26শে মার্চ 2025 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জাতীয় জীবনে এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। 1971 সালের এই দিনে এদেশের মুক্তিকামী আপামার জনতার কাঁধে কাঁধ মিলিয়ে দেশ মাতৃকাকে স্বাধীনতার শৃঙ্খল মুক্ত করার লক্ষ্যে, পরাধীনতার শৃঙ্খল মুক্ত করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ
9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয় এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এ কারণেই 26শে মার্চ আমাদের জাতীয় জীবনে গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে। স্বাধীনতা দিবসের এই শুভ লগ্নে আমি বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢাল অভিনন্দন। এখানে গত বছরে ওয়েবসাইটের যে বিবৃতি বা এর আগে যে কথাবার্তা, সেখানে কিন্তু শেখ মুজিব পূজা দিয়ে শুরু হতো, কিন্তু এবছর শেখ মুজিব পূজা নেই। স্বাধীনতা জাতীয় দিবসের এই মহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। কাকে স্মরণ করতে এতদিন সবাই, এটা শুধু সেনাপ্রধান নয়, সবাই, এমনকি জামাতের আমিরের বিবৃতিতেও অনেক ক্ষেত্রে শেখ মুজিবকে রেসপেক্ট করা হতো। মকবুল আহমেদ জামাতের আমির হয়ে সর্বপ্রথম শেখ মুজিবকে স্মরণ করেছিলেন, ডাক্তার শফিকুর রহমান হোসেন। সেই সব অকুতভয় বীর শহীদদের, যাদের সুমহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হচ্ছে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। আমি আরো স্মরণ করছি সেনাবাহিনীর সকল শহীদদের, যারা শুধু স্বাধীনতা যুদ্ধই নয়, স্বাধীনতার পরবর্তী সময় দেশের স্বার্থে দেশ এবং বিদেশে দায়িত্বরত অবস্থায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আমি মহান আল্লাহ তাআলার নিকট সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা বাংলাদেশ সেনাবাহিনী দেশের গর্ব ও আস্থার প্রতীক। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার নিমিত্তে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছে। মহান মুক্তিযুদ্ধ দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মতো সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন ও আর্থসামাজিক উন্নয়ন ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জাতীয় দুর্যোগ মোকাবেলা ও অবকাঠামো উন্নয়ন ও আত্মমানবতার সেবা প্রদান এবং আন্তর্জাতিক পরিমণ্ডল শান্তিরক্ষা সহ বিভিন্ন কার্যক্রমে আত্মনিয়োগের মাধ্যমে অনন্য ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে বলে আমরা আশা করি। এই যে সেনাবাহিনীর পিপল কাজগুলোকে এবার ফেসবুকে প্রচার করা, এগুলো সাধারণত যুগে যুগে যারা ক্ষমতা নিয়েছে সেনাবাহিনীর, তারা ক্ষমতা নেওয়ার আগে এগুলো বিল্ড আপ করার চেষ্টা করতো, কিন্তু আমরা ওয়াকারুজ্জামান কিন্তু এভাবে দেখি না, দেখি যে চাপে করেছেন সেই চাপ ওভারকাম করার একটা চেষ্টা হিসেবে। কিন্তু এটা ব্যতিক্রমী, নজিরবিহীন। স্বাধীনতার পরবর্তীতে সময়ের পরিক্রমায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল এবং সুসংগঠিত বাহিনীর রূপে আত্মপ্রকাশ করেছে। দেশ মাতৃকার প্রয়োজনে যে কোনো অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনীর আধুনিকায়ন ও সমর সক্ষমতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিতভাবে এবং পর্যায়ক্রমে অত্যাধুনিক সমরাস্ত্র সংযোজন এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন বাস্তবায়িত হচ্ছে। 21শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের সেনাবাহিনী এখন সুশিক্ষিত, দক্ষ এবং সদা প্রস্তুত। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য আগামী দিনগুলোতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও দেশের মানুষের সেবায় নিবেদিতভাবে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কিন্তু সেটা কিন্তু আবার ক্ষমতায় যে নয়, ডক্টর ইউনূসের সাবঅর্ডিনেট হয়ে। এটা এই বাস্তবতা মেনে নিতে হবে। পরিশেষে আমি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করি। মহান স্বাধীনতা জাতীয় দিবস 2025-এর শুভলগ্নে দেশের আপামর মানুষের সুস্থ জীবন এবং সমৃদ্ধি কামনা করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন, আমিন। প্রিয় দর্শক, আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।